তখন পুলিশের এসআই বা ওসি যিনি ছিল দায়িত্বরত, উনি হচ্ছে আমার কন্ডিশনটা দেখলো যে খুবই খারাপ, মানে এই মুহূর্তে যদি আমার ট্রিটমেন্ট না হয় আমি এই মুহূর্তে মারা যাবো। তখন এটা দেখে উনি একটা ভিডিও নিল, উনি বললো যে দেখো তোমাকে এই গোয়েন্দা সংস্থার লোকেরা নিয়ে আসতে, আমি এই সম্বন্ধে কিচ্ছু জানি না, ঠিক আছে। এই কথা বলে একটা ভিডিও নিল ওনার মোবাইলে এবং আমাকে বললো যে তুই একটা কাগজে স্বাক্ষর দে, আমি তোকে এক্ষুনি ছেড়ে দিব। তো আমি কোনো রকম কাগজে একটা স্বাক্ষর দিয়েছি এবং কোনো রকম ওখান থেকে বের হয়ে আমি হচ্ছে থানার সামনে আসলাম এবং রাস্তাতে এসে পড়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে একটা গাড়িতে বসালো, গাড়িতে বসানোর পরে হচ্ছে যখনই গাড়িতে বসাইছে তখনই তাদের রূপটা প্রকাশ হয়ে গেল যে তোদেরকে এতদিন কিছু করতে পারি নাই, এখন তোদেরকে একটা একটা করে শেষ করে দেবো। একজন বলতে গুলি বেঁচে গেছে, এগুলো আজকে ওরে শুট করে খরচ করবো। এলাকাতে মানে শহরের বিভিন্ন এলাকাতে এলোমেলো ঘুরার পরে আবার কেউ একজন বললো যে না প্রথম আলোতে নিয়ে চলে। এরপর আমাকে প্রথম আলোতে নিয়ে গেলো। তো প্রথম আলোতে নেওয়ার পরে আমাকে হচ্ছে প্রথম আলোর পার্কিংয়ে নিয়ে গেলো। আর পার্কিংটা যখন আমাকে পার্কিংয়ে নিয়ে গেলো ছিল একদম একটা বিল্ডিংয়ের পার্কিং এরকম হওয়ার কথাই না। যখন আমি ঢুকলাম আমার মনে মনে হলো যে আজকে আমি শেষ, এটাই আয়নাঘর, মানে এরকম একটা মুড আমার ভিতরে কাজ করতেছিল। দেন আমাকে বললো যে তুই শিবির করিস, আমি বললাম যে না। বললো যে তুই জামাত করিস, আমার থেকে মোবাইলটা কেড়ে নিয়ে গেলো। এটা নিয়ে আমরা থাপ্পড় দিতে লাগলো। এরপরে মোবাইলটা আমার ফেসবুকে ঢুকলো, ঢুকার পরে দেখলো যে এই আন্দোলনের অনেক অনেক ফটো আছে। ফটোতে বললো যে তুই কি করিস, আমি বলি আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে এখন হচ্ছে কমিটিতে। তো আচ্ছা তুই সমন্বয়ক হবি, এটা বলে হচ্ছে লাঠি দিয়ে এলোমেলো আমাকে পিটাতে লাগলো। প্রায় 10 জন প্রায় 2 ঘন্টার মতো আমাকে একদম লাঠি দিয়ে জানোয়ারের মতো পিটাইছে। পিটানোর পরে যখন আমি প্রায় 5 বার সেন্সলেস হয়েছি, এরপরে এই পিটানোর মাঝখানে তারা কনভারসেশন করতেছিল এইরকম তারিখে তোদেরকে কিছু বলি নাই, তোদের সমন্বয়কদের কিছু বলি নাই, এখন তোদেরকে একটা একটা করে ধরবো, একটা একটা করে দেখে নেবো, তোদের সবাইকে শেষ করে দেবো একটা একটা করে, এরকম বলতেছিল। আর আমাকে যখন মারতেছিল তখন 3 জন সাংবাদিক, একজনের হাতে ক্যামেরা উপরে যাচ্ছিল, মানে প্রথম আলোর নিচে থেকে উপরে যাচ্ছিল, মানে তারা আমাদেরকে ফিরেও তাকালো না। মানে বিষয়টা এমন হয়েছে মানে তাদের কাছে ইটস লাইক এ কমন সেন্স, লাইক এ অর্ডিনারি মানলো না। তখনই আমি বুঝে গেছি এখানে এই পার্কিং এর ভিতরে আসলে মানুষকে আনা হয়, এনে অত্যাচার করা হয় বা নির্যাতন বা মালাই হয়। আসলে কতজনকে মারছে ওই পার্কিং এর ভিতরে আমার ঠিক ধারণা নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথম আলো শেখ হাসিনা চেয়ে ভয়ঙ্কর এবং চরমোনাই পীরের আঁকড়াই মানে চরমোনাই পীরের মাদ্রাসায় সেখানে আওয়ামী লীগের আশ্রয়স্থল হয়েছেন। যেমন ক্যান্টনমেন্টে আওয়ামী লীগ ছিলেন বা 600 কতজন 25 জন সম্ভবত ছিলেন, সেখানেও যেমন রক্ষা পেয়েছেন, ঠিক তেমনি চরমোনাই পীরের আঁকড়ায় এটা আশ্রয়স্থল হয়েছেন আওয়ামী লীগের। বিশেষ দ্রষ্টব্য আপনাদেরকে আরেকটি জিনিস জানিয়ে রাখি, যমুনা টেলিভিশনও প্রথম আলোর নির্দেশে চলে। বা যমুনা টেলিভিশন আপনারা বেশ কিছু বছর আগে দেখেছেন বাংলাদেশের সরকারের কীভাবে দোসরতামি করেছেন, এবং তারই ধারাবাহিকতায় যমুনা টেলিভিশন এখনও পর্যন্ত শেখ হাসিনার পক্ষে কাজ করছে। আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো, বিস্তারিত আলোচনা দেখবেন। আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো আজকের ভিডিওটি না দেখে আপনারা যাবেন না এবং পুরো ভিডিওটি দেখে মন্তব্য করবেন। বিনীত অনুরোধ করছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে ভিডিওর শুরুতে একটি ভিডিও দেখেছেন, ভিডিওর শুরু থেকে কিঞ্চিত মাত্র কিছু অংশ দেখেছেন, ফুটেজ দেখেছেন। আপনাদেরকে এই জন্য জানাতে চাচ্ছি সরকার প্রত্যেকটি কাজে, এই সরকার প্রত্যেকটি কাজে ব্যর্থ হচ্ছে কিনা আপনি সেই কথাটি বলতে হবে। প্রত্যেকটি কাজে ব্যর্থ হচ্ছে এই জন্য একমাত্র প্রথম আলোর এবং ডেইলি স্টারের জন্য এবং ভারতের রয়ের জন্য, ইসকনের জন্য, এবং তার সাথে আওয়ামী যত দোসর আছে সকলের সম্মতি উক্তিতে এই সরকার বিপদ বা ব্যর্থ হচ্ছে। কেন হচ্ছে? তার যতগুলো উপদেষ্টা আছে, তার যতগুলো ছাত্র উপদেষ্টা আছে বা যারা উপদেষ্টা পরিষদ আছে, প্রত্যেকটি উপদেষ্টা ঠিক সমস্যার জর্জরিত হচ্ছে এই জন্য যে একমাত্র প্রধান উপদেষ্টা এবং ছাত্র 3 জন বাদে বাকি উপদেষ্টারা প্রত্যেকেই স্বৈরাচারের পক্ষে কাজ করছেন এবং তার বসানো যতগুলো দোসর আছে সেনাবাহিনীতে, র্যাব বাহিনীতে, পুলিশ বাহিনীতে, আনসার বাহিনীতে এবং বিডিআর বাহিনী মানে বিজিবি বাহিনীতে। সুতরাং ইভেন এমনই কি বাংলাদেশের যারা বিচারালয় চালাচ্ছে, আইন নিয়ে কাজ করছে, সেখানেও শেখ হাসিনা দোসরা পুরোপরিভাবে কাজ করছে। যার কারণে আজকে এই বিষয়টি আপনাদের সামনে বলতে এসেছি। বিষয়টি আপনি একটি বিষয় দেখেছেন, ইমাজউদ্দিন ফরহাদ, তিনি কিন্তু বাংলাদেশের জন্য অনস্বীকার্য একটি কাজ করেছেন বিগত সমন্বয়কদের হিসাবে। আপনারা জানেন চট্টগ্রামে একজন সমন্বয়ককে জবাই করে দেওয়া হয়েছে, তারপরে আরেকজন সমন্বয়ককে মারা হয়েছে। আবার এর মধ্যে সমন্বয়কদের কী হয়েছেন, গুম করা হবে বলে গাড়িতে আক্রমণ করেছেন, কিন্তু পারে নাই, সেখানে ক্যামেরা ফুটেজ বা বিভিন্ন কারণে সেখানে তাদেরকে গুম করতে পারেনি। আজকে ইমাজউদ্দিন আহমেদ বলছে যে আমি সমন্বয়কদের কথা যখন বললাম বা আমি একজন সমন্বয়ক যখন আমি বললাম, তখন আমাকে পুলিশ বলছে তোদেরকে তো আমরা কিছু বলি নাই, আমরা ভাবছি তোদেরকে বলবো সময় আসলে। তো এখন সময় হয়েছে একটা একটা করে গুম করে দেবো, একটা একটা করে খুন করে দেবো, একটা একটা করে নিখোঁজ করে ফেলবো, আস্তে আস্তে সমন্বয়ক শেষ হয়ে যাবে। এই যে সরকারের যে দোসর এখনও রূপ নিয়ে, রূপকে পরিবর্তন করে এখনও পর্যন্ত পুলিশ বাহিনীতে আছে, র্যাব বাহিনীতে, সেনাবাহিনীতে আছে এবং সমস্ত বাহিনীতে যে দোসর যুক্ত আছেন, এই দোসর মুক্ত না করলে এদেশটা স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মধ্যে পড়ে আছে। তারা টার্গেট করে আছে শেখ হাসিনা কখন আসছে, শেখ হাসিনা কখন এসে হুমকি দিবে, শেখ হাসিনা গর্জন দিবে, তখন আসলে আমরা এই দেশটাকে আবার লুটেপুটে খেতে পারবো, এদেশের জনগণের কাছে চাঁদাবাজি করতে পারবো, জনগণকে ফাও মিথ্যা মামলা দেখিয়ে ভয় দেখাতে পারবো, তাদেরকে হুমকি দিয়ে প্রতি মাসে লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবো। এই একটি ধান্দাবাজির যে দুনিয়া, যারা রাজত্ব কায়েম করেছিলেন এই দুর্বৃত্তায়নের রাজত্বের জন্য এই শেখ হাসিনার ভণ্ড বাহিনী, কুখ্যাত বাহিনী, সন্ত্রাসী বাহিনী এখনো পর্যন্ত ওত পেতে বসে আছে। সুতরাং এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি পরিবর্তন না করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত এদের চাকরি থেকে অব্যাহতি দিতে না পারবেন, এদের ক্ষমতার মসনদকে যতক্ষণ আপনি পঙ্গু না করতে পারবেন, ততক্ষণ এই স্বাধীনতা নয়, এই স্বাধীনতা একটি হুমকির মুখে স্বাধীনতা পতিত।
এই গেল দ্বিতীয় অপশন। আপনাদেরকে আরেকটি বিষয় বলি, মাঝখানে একটি সম্পর্ক কথা বলে রাখি যে আপনাদেরকে বলেছি যে আওয়ামী লীগ মানে চরমোনাই আওয়ামী লীগের একটা আশ্রয়স্থল। এটা অনেকে শুনি হয়তো বা আমার উপরে রেগে গেছেন, আমার উপরে হয়তো অনেক ক্ষোভ ঝাড়ছেন চরমোনাইপন্থীর ভাইরা, এটা আমাকে বলছেন। কিন্তু কেন বলছি বিষয়টি জানেন? আমার নিজের চোখে দেখা, নিজের উপধাপন করা, নিজেকে সব কিছু নিয়ন্ত্রণ করা, নিজে দেখেছি, শুনেছি, বুঝেছি এবং তাদের বিষয়ে আরও নিরীক্ষণ করেছি, বিষয়বস্তু দেখে আপনাদের সামনে কথাটি বলছি। কেন বলছি? চরমোনাই যখন মাহফিল হয়ে গেল কয়েকদিন আগে, এই মাহফিলে সমস্ত আওয়ামী লীগ নেতা আমার এলাকা থেকে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সবাই আওয়ামী লীগে গিয়েছে এবং এই চরমোনাইতে গিয়েছেন, এই চরমোনাইয়ের মাহফিল করতে গিয়েছেন। আজকে দেশে বা গ্রামে বা এলাকাতে একটা মাহফিল হলে সেখানে আওয়ামী লীগ নেতাদের পাওয়া যায় না, এলাকার মানুষ যেতে চায় না। চরমোনাইয়ের প্রত্যেকটি মাহফিলে আওয়ামী লীগরা যায়, বিএনপিরা যায় বা অন্য অন্য দলের সবাই যায়। মাহফিলে যাওয়া এটা অন্যায় অপরাধ সেটা বলছি না, এটা অবশ্যই নেকির কাজ, ভালো একটি কাজ। কিন্তু বেশিরভাগ মানুষ যারা চরমোনাইতে যায় তারা আওয়ামীপন্থী বেশি আমি দেখেছি, সরচিনাতে যায় তারা আওয়ামীপন্থী বেশি আমি দেখেছি। এবং এদের কাজ হচ্ছে কি, এই যে আওয়ামী লীগ এখন 5 তারিখের পর থেকে একটু হুমড়ুজালের মধ্যে আছে, এর মধ্যে থেকেই আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ চরমোনাইতে গিয়েছে, ট্রলার ভর্তি, গাড়ি ভর্তি, এভাবে গিয়েছে। এখন এই মানুষগুলো চরমোনাইতে গিয়েছে, তারা কি ভোট দিবে? না, ভোট দিবে না। তারা গিয়েছে, তারা চরমোনাইয়ের ওখানে গেলে আসলে সঠিক কথা পায় না, হক কথা পায় না। শরিয়াতিক কিছু দিক, মাটির নিচের কিছু দিক বা কিছু আমল আখলাকের বিষয়টা জানতে পারে, কিন্তু সামগ্রিক বিষয় দিয়ে যদি উভয় জগতের বিষয়বস্তু যদি পুঙ্খানুরূপে মানে সরাসরি বলতে হয়, সে বিষয়টি এখানে বলা হয় না, যাতে করে এটাকে তারা ভালো মনে করেছে। কিন্তু আপনি যখন নিরপেক্ষ কোনো মাহফিলে যাবেন, নিরপেক্ষ কোনো বয়ানে যাবেন, তখন সেটাকে বিভিন্নভাবে ট্রিট করা হয় যে এটা রাজনৈতিক মাহফিল, এটা জামাত ইসলামের মাহফিল, এরাই এভাবে কথা বলে, এরা রাজনীতি নিয়ে কথা বলে, এই মাহফিলে কোনো ফায়দা নাই, এভাবে বলে। এটা হচ্ছে আওয়ামী লীগের বক্তব্য, যুবলীগের বক্তব্য, ছাত্রলীগের বক্তব্য। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাকে আরেকটি জিনিস বলবো, যমুনা টেলিভিশন ইমাজউদ্দিন ফরহাদের ভিডিও নিয়েছেন, স্ক্রিপ্ট নিয়েছেন, বয়ান নিয়েছেন, জবানবন্দি নিয়েছেন, সব কিছু নিয়েছেন, তাকে নিয়ে নিউজ করা হয়নি। এনটিভি নিউজ নিয়েছে, মাই টিভি নিয়েছে, এটিএন বাংলা নিয়েছে, প্রত্যেকে নিয়েছে। এই মিডিয়াগুলো যে দেশের পক্ষে কাজ করছে না বিপক্ষে কাজ করছে। আজকে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাই মারা গেলেন, তাকে নিয়ে প্রথম আলো যে হেডলাইন করলো, সেটার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়ে কথা বলছেন। কেন কথা বলছেন? যে সে যেভাবে নিউজ করেছেন, এটা আওয়ামী লীগের দোষর হিসাবে সে নিউজ করেছেন। শিরোনামটা এভাবে হয়েছে, সংঘর্ষের কারণে চট্টগ্রামে আইনজীবী নিহত। সংঘর্ষ কি? আবার আরেকটা পত্রিকা নিউজ করেছেন যে এখানে চিন্ময় সরকারের আইনজীবী নিহত হয়েছেন, হিন্দু পক্ষের আইনজীবী নিহত হয়েছেন, এভাবে নিউজ করেছেন। আপনি অবাক হয়ে যান। প্রত্যেকটি সমন্বয়ক খুন গুমের শিকার হওয়ার জন্য প্রস্তুতি হয়ে যান। প্রত্যেকটি সমন্বয়ক একে একে খুন হবে, গুম হবে, ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং এটার প্ল্যান হচ্ছে এই প্রথম আলো, ডেইলি স্টার, আওয়ামী লীগের সমস্ত দোসর মন্ত্রী এমপিরা এবং তাদের সহযোগী সদস্যরা এই বিষয়ে তৎপর। যখন সুযোগ পাবে তখন প্রত্যেকটি সমন্বয়ককে গুণ করা হবে, নিখোঁজ করা হবে, খুন করা হবে। এটার সাথে জড়িত, সরাসরি জড়িত এদেশের পুলিশ এবং র্যাব বাহিনী, সরাসরি জড়িত, কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করে লাভ নাই, সরাসরি জড়িত। আপনার বক্তব্য শুনেছেন এই কথাটি। সমন্বয়করা সেখানে যাবে এবং খুন হবে, গুম হবে। এটা হয়তো একসাথে হচ্ছে না, দেশে একটি বিতর্কিত হবে বা দেশের একটি সমালোচনা আলোচনার জন্ম দিবে। সুতরাং এইটা হবে এক এক করে। একজন ভাই মারা গিয়েছে, কোনো শব্দ নাই, দুইজন যাবে, কোনো শব্দ নেই, আর 2 মাস পরে যাবে বা 4 মাস পরে যাবে বা 1 বছর পরে যাবে, এভাবে আস্তে আস্তে সবাই নিখোঁজ হয়ে যাবে, তখন কোনো কথাই আসবে না। কারণ একসাথে যদি ধরে, দেশে আবার আন্দোলন শুরু হয়ে যাবে। সুতরাং এই বিষয়গুলো তারাই ট্রিট করছে, তারাই মেনটেন করছে, যারা প্রথম আলোকে মেনটেন করে, ডেইলি স্টারকে মেনটেন করে, তারাই এই কাজটি করছে। সুতরাং আপনি ভাইবেন না যে যমুনা টেলিভিশন দুধে ধোয়া বা ধোয়া তুলসী পাতা, এটা মনে করার কোনো কারণ নেই। একমাত্র বাংলাদেশের জন্য যদি মিডিয়া জগতে দেখতে হয়, তাহলে আমার দেশ পত্রিকাতে এখন দেখুন, চোখ রাখুন, তাহলে হয়তোবা কিছুটা সত্যতা পাবেন। এবং বাংলাদেশের আরেকটি পত্রিকা আছে দৈনিক সংগ্রাম, সেটাতে চোখ রাখলেও সত্যতা পাওয়া যাবে। সুতরাং বাকি সাংবাদিকতা, বাকি যতগুলো মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক্স মিডিয়া বলেন, সকলেই সমস্যা, সকলের কাছে এই ধুমরুজাল থেকেই যাবে। সুতরাং আমরা যে কথাগুলো আপনাদেরকে বোঝাতে চেয়েছি, বলতে চেয়েছি, এর মধ্যে সংক্ষিপ্ত আকারে যতটুকু বলতে পেরেছি এবং বিস্তারিত বলার জন্য আগামীতে আপনারা যদি প্রশ্ন করেন, অবশ্যই উত্তর দিয়ে দেখা